আসসালামু আলাইকুম। আবুধাবি থেকে আমি আপনাদের সবাইকে সপ্তাহের এই আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক শুভকামনা আপনাদের সবার জন্য। বিশেষ করে আমাদের আজকের যে স্পিকার কাজী শামীম, সিইও কিম, এবং ওনার এত ব্যস্ততার মধ্যেও যে উনি সময় দিতে পেরেছেন, এর মধ্যেও গত সপ্তাহে ওনার কথা ছিল, যা হোক সে ব্যস্ততার জন্য আমি তার ওটাকে কভার করেছি। সেজন্য থ্যাংক ইউ সো মাচ যে অন্তত আপনি আবার জয়েন করতে পেরেছেন। তো আমাদের যে আজকের বিষয়টা, আমরা তো এত জিনিস ইনফরমেশন আমাদের কাছে এত বেশি ইনফরমেশন চারিদিকে আমরা আমরা পাচ্ছি, কিন্তু সেই ইনফরমেশন গুলাকে যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে আসলে আমাদের কষ্টই থেকে যাবে। তো যা হোক, আমরা চেষ্টা করতেছি, আমাদের আমাদের টিম একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির টিম আমাদের সাথে আলোচনা হচ্ছে, আমরা চেষ্টা করতেছি আমাদের যারা শ্রোতা আছেন, আমাদের যারা অ্যাটেন্ডিস যারা আছেন এবং আমাদের যারা ফলো করছেন, আমাদেরকে যারা সাপোর্ট করতেছেন, তাদের চিন্তা চেতনাকে আমরা মাথায় রেখে নিয়েই আমরা প্রতি সপ্তাহে একটা নতুন নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকের যে ওনার বিষয় সে হচ্ছে পাওয়ার অফ ওয়ার্ড, কথা ও তার শক্তি। বিশাল এটা নিয়ে তো অনেক, মানে আপনি 4-5 দিন বললেও শেষ হবে না। উনি এটার যে গুরুত্ব কি জিনিস সেটা একটা ডিফারেন্টলি সেটা নিয়ে আপনাদের কাছে আসবে। কারণ আমার মনে হয় যে আমাদের যে যারা জয়েন করেছে 10 মিনিট আগেই প্রায় 20 জনের মধ্যে জয়েন করেছেন, এরা হচ্ছে অত্যন্ত মানে এরা হচ্ছে আমাদের সলিড ফাউন্ডেশন। এবং তারপরে কিছু কিছু আছে, আসবেন আবার চলে যাবেন, আসবেন আবার চলে যাবেন, তারা আস্তে আস্তে আমাদের সাথে জয়েন হবে এবং অনেক জায়গাতে জয়েন করবে। সময়ের ব্যবধান, যেমন আজকে যারা আমাদের জয়েন করবে থেকে অস্ট্রেলিয়া থেকে যে জয়েন করছে, ওনার এখন বাজে রাত্রে 2:30, আমাকে লিখছে যে আজকে 2:30টার সময় কিন্তু আমি জয়েন করব। আমি বললাম যে একটা সাংঘাতিক বিষয়, তার মানে আমাদের আগ্রহটা আসতেছে, আমাদের টিমটা ফোরামটা বাড়তেছে আস্তে আস্তে, এবং আমরা এর থেকে বেনিফিটেড হচ্ছি। তো আমি কথা না বাড়িয়ে আমি হ্যান্ড ওভার করবো আমাদের সুপ্রিয় কাজী শামীম ভাইকে। আপনার কথা ও তার শক্তি নিয়ে আপনি শুরু করেন। আমাদের সিও কাজী আজম ভাই জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি শুরু করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে পরম করুণাময়ের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ যে তিনি আমাকে আজকে আপনাদের সাথে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির এই নিয়মিত আয়োজনে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা সবাই আজকে উপস্থিত হয়েছেন এই সেশনের জন্য। এর জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আজকের আলোচনার বিষয় কথা ও তার শক্তি। যদিও আমার যতটুকু মনে পড়ে আর কি, মঞ্জুর স্যার কথা নিয়ে আমাদের একদম শুরুর দিকে একটি সেশন নিয়েছিলেন এবং খুবই অসাধারণ এবং খুবই ইলাবোরেটিভ একটি সেশন ছিল। তো আজকে এই কথা ও তার শক্তির এই বিষয়টায় খুব সিম্পল কিছু বিষয় আমরা আজকে শেয়ার করার চেষ্টা করব আমি, এবং যেন এই বিষয়গুলোকে আমরা অনুসরণ করতে পারি এবং আমাদের জীবনে আমরা সবাই চাই কিছু পরিবর্তন আসুক, আমরা চাই কিছু অর্জন যেন আমরা করতে পারি, আমরা চাই যে আমার পরিবারের শান্তি আসুক, আমি চাই সাফল্য আসুক। আমাদের চাওয়ার কিন্তু কোনো কমতি নেই, কিন্তু যে বিষয়ে আমাদের কমতি রয়েছে, যে বিষয়ে আমাদের ঘাটতি রয়েছে, সে বিষয়টা হচ্ছে আমরা যা চাই তা পাবার জন্য যে প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে, যে প্রসেসের মধ্যে আমাদেরকে এন্টার করতে হবে, সেই প্রসেসে আমরা কি করতে পারি না, আমরা প্রবেশ করতে পারি না। এবং আমরা অনেক সময় প্রক্রিয়ার চারপাশ দিয়ে ঘুরে ফিরি, কিন্তু চারপাশ দিয়ে আমরা যতই ঘুরে বেড়াই না কেন লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা সেই প্রক্রিয়ার ভিতরে প্রবেশ করি। আর প্রক্রিয়ায় প্রবেশ করার প্রথম পদক্ষেপ হচ্ছে অনুসরণ এবং চর্চা। আমরা গত কিছুদিন আগে আমার এক পরিচিত ভাইয়ের সাথে শেয়ার করছিলাম একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির এই নিয়মিত প্রোগ্রামের কথা, এবং তাকে যখন ইউটিউব যে সাইটটা সেটা যখন শেয়ার করলাম এবং সাবস্ক্রাইবের জন্য বললাম,
তখন আমি নিজে হঠাৎ করে বেশ অবাক হয়ে গেলাম। এই মনে হচ্ছে কিছুদিন আগে লঞ্চিং প্রোগ্রামে থাকার সুযোগ হয়েছিল এবং তার ধারাবাহিকতায় আজকে আলহামদুলিল্লাহ মানে মনটাই ভরে গিয়েছে আপনার ইউটিউবের এই প্ল্যাটফর্মে দেখে যে অনেকগুলো ভিডিও কন্টেন্ট হয়ে গেছে, নিয়মিত প্রোগ্রাম হচ্ছে, আয়োজন হয়ে আসছে। তো যে জায়গাটাতে ছিলাম যে আমরা আসলে প্রক্রিয়ার ভেতরে প্রবেশ করতে চাই না। আমরা যদি প্রক্রিয়ার ভেতরে প্রবেশ না করি তাহলে আসলে কোনো লাভ হবে না। এই আসা যাওয়াটা শুধু যাওয়াই হবে, ভালো লাগা, কারণ ইমপ্রেস হওয়া ইম্পর্টেন্ট না, খুব ভালো লাগলো তাহলে কোনো লাভ হবে না। তো আজকে শুরু করতে চাচ্ছি একটা গল্প দিয়ে। গল্পটা হচ্ছে বন্ধুর গল্প। দুই বন্ধু, তারা একসাথে থাকে, মেসে থাকে। তো একবার এমন হলো যে তার দুই বন্ধুর এক বন্ধু সে নিয়মিত বিভিন্ন ওয়াজ মাহফিলে যায়, বিভিন্ন ওয়াজে অংশগ্রহণ করে। তো প্রতিবারই তার বন্ধুকে বলে বন্ধু আমার সাথে চল, কিন্তু আরেক বন্ধুর সময় হয় না। তো একবারই বন্ধু খুব জোর করছে যে বন্ধু চল আমার সাথে চল, বলে যে দোস্ত সারা রাত খুব কাজ করেছি, আজকে একেবারেই পারবো না, তুই যা, তুই এসে আমাকে বলিস ওয়াজে কি হলো। তো ওয়াজ শেষ করে সারা রাত পার করে ভোরবেলা আসলো, বন্ধুকে ঘুম থেকে উঠালো, উঠিয়ে বলল যে দোস্ত আহা কি ওয়াজে গেলাম, তুই গেলি না, তুই বড় মিস করলি, হুজুর যে আজকে কি ওয়াজ করলো। তখন বন্ধু বলছে তাই নাকি, হুজুর আজকে এত ভালো ওয়াজ করেছে? বলে যে হ্যাঁ এত ভালো ওয়াজ করেছে। তখন বলে যে হুজুর কি বললো? তখন বললিস না, হুজুর এমন ওয়াজ করলো ভেতরটা একদম ফানা ফানা হয়ে গেল। তখন বলল এরকম ওয়াজ করলো যে ফানা ফানা হয়ে গেল? বলে যে হ্যাঁ। বলে কি ওয়াজ করলো? বলে বন্ধু বলিস না, ওয়াজ শুনতে শুনতে ভিতরটা জারজার করে চোখের পানি টপ 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 করে পড়তে শুরু করলো, চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। বলে এরকম ওয়াজ করছে আজকে হুজুর, তাহলে তো মন মিস করলাম। তো হুজুর কি বললো? তখন বলল বলিস না, ওয়াজ শুনতে শুনতে সারা রাত এই যে আসলাম, ভেতরটা যেন কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেল, শান্তিতে প্রশান্তিতে ভরে গেল। বলল দোস্ত এত সুন্দর ওয়াজ হইলো আজকে, বললাম তো দোস্ত একটু বলো না যে হুজুর কি ওয়াজ করলো। তখন দোস্ত বলে যে বন্ধু কি যে করলো সেটা তো ঠিক মনে নাই, এখন তো তোরে কইতে পারুম না। তো আমাদের অবস্থা আসলে যেন সেরকম না হয়, আমরা আসলে বিমোহিত হতে চাই না, আমরা আসলে এটাকে আমলে রূপান্তর করতে চাই, আমরা পালনে রূপান্তর করতে চাই। আমরা যখন পালন করতে পারবো, আমরা যখন প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে পারবো, তাহলে এই যে আয়োজন এবং এই আয়োজনটার পেছনে যে কি আন্তরিক আন্তরিক মনোযোগের প্রয়োজন, যেই আন্তরিকতার ক্ষেত্রে এই একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির কোনো ঘাটতি কখনো আসলে দেখা যায় না, তখনই তাদের এই আন্তরিকতাটা আসলে সার্থক হবে। তো আমি আজকে কথা ও তার শক্তির এই আহ্বান দিয়ে আমরা আজকে শুরু করতে চাই যে আমাদের এই যে আয়োজন, এই আয়োজনের প্রক্রিয়ায় আমরা প্রবেশ করতে চাই এবং অনুসরণের মাধ্যমে আমরা নিজেদেরকে একাত্ম করতে চাই। তো আজকে আলোচনাটা শুরু করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা দিয়ে। এই ঘটনাটা আমরা সবাই জানি, হয়তোবা আমি কোনো এক সেশনও শেয়ার করে থাকতে পারি, আমার ঠিক খেয়াল নেই। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছিলেন, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং যাওয়ার সময় হঠাৎ করে দেখলেন যে পথের মধ্যে এক নারী সে বসে বসে কাঁদছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে মা তুমি সে নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হে আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে কিছু টাকা দিয়েছিল বাজার করার জন্য, পথিমধ্যে আমি টাকাটা হারিয়ে ফেলেছি এবং হারিয়ে ফেলে এখন আমি ভয় পাচ্ছি যে আমি কি করব, তাই ভয়ে এখন আমি কাঁদছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে টাকা ছিল, যতটুকু অর্থ ছিল, সে অর্থটাই সেই নারীর হাতে তুলে দিলেন এবং বললেন যে মা তুমি বাজারে যাও, এই টাকা নিয়ে বাজার করে তোমার মালিকের কাছে দিয়ে দাও। তো তিনি চলে গেলেন এই বলে। বেশ অনেকক্ষণ পর তিনি আবারও সেই পথ দিয়ে যাচ্ছিলেন এবং যেতে গিয়ে দেখলেন যে সে নারী সেখানে বসে আছে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা কি ব্যাপার, তুমি বাজার করনি, তুমি এখনো বসে আছো, তুমি এত সময় পার হয়ে গেছে, এখন আমি যদি মালিককে যে সত্য কথা বলি তাও মালিক বিশ্বাস করবে না, আমার ভয় হচ্ছে। যদি আপনি একটু দয়া করে আমার সাথে যেতেন এবং তাদেরকে যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে হয়তোবা কোনো কাজ হতো। যখন এই কথা তাকে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তিনি সাথে সাথে বললেন ঠিক আছে চলো আমি তোমার সাথে যাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে গেলেন তার মালিকের বাসায়। এবং যাওয়ার পর বাসার দরজার সামনে গিয়ে তিনি প্রথমে যা করলেন, আসসালামু আলাইকুম। এবং যখন তিনি সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে পেছন থেকে দরজার ওই পাশ থেকে কোনো সাড়া নেই, কোনো জবাব নেই। এরপরে তিনি দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এরপর ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। এরপরে কিছুক্ষণ পরে আবারও তিনি সালাম দিলেন এবং সালামের পরে তারপরে ওপাশ থেকে শব্দ আসলো, জবাব বললেন, তখন দিলাম সেই সালাম কি শুনুনি? তখন তারাও বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনি যখন প্রথমবার সালাম দিলেন তখনই আমরা শুনতে পেরেছিলাম, কিন্তু আপনি যখন প্রথম সালাম দিলেন সালামটা এতটাই শ্রুতি মধুর শোনাচ্ছিল, এতটাই মধুর শোনাচ্ছিল, প্রশান্তিময় ছিল যে আমাদের লোভ হলো, আমাদের ইচ্ছা হলো যে আমরা আরেকবার সালাম শুনি। আপনি যখন দ্বিতীয়বার সালাম দিলেন আমাদের প্রশান্তি আরো বেড়ে গেল, ভালো লাগাটা আরো বেড়ে গেল। আমাদের তখন ইচ্ছা হলো আরো একবার আপনার সালাম শুনি। এবং তৃতীয়বার যখন আপনি সালাম দিলেন প্রশান্তিতে ভরে উঠলো এবং আমরা দরজা খুললাম। একটি সালাম, এই শান্তি কামনা, একটু আমরা ভেবে দেখি এই শব্দ, এই সালামের যে শক্তি, শক্তিটা কতখানি। আসলে কথা কতটা মমতার সাথে বলা যাচ্ছে, কথা কতটা ভালোবাসার সাথে বলা যাচ্ছে, এটা নির্ভর করবে যে সেই শব্দের, সেই কথার প্রভাবটা কতখানি হবে। আসলে আমরা অনেক সময় বলি কথায় জয়, কথায় ক্ষয়। আসলে একটা কথা, এটা শুধু কথা না, একজন মানুষের হৃদয়ে দীর্ঘদিনের একটা ছাপ ফেলতে পারে। আবার একটা কথায় একজন মানুষের হৃদয়ে এতটা কষ্ট দিতে পারে যে যুগের পর যুগ, বছরের পর বছর পার হয়ে যাওয়ার পরেও সে কষ্টের দাগ কি হয় না, সেই দাগ আসলে মোছা যায় না। আমরা আসলে এই যে কথার শক্তি, এই কথার শক্তিটাকে আমরা কি করতে পারি না, আমরা বুঝতে পারি না। এবং আজকে যে শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম, এই শেয়ার করার কারণটাই হচ্ছে যে এর থেকে সুন্দর উদাহরণ আর কিছু হতে পারে না যে একটা কথার শক্তি কি পরিমাণ হতে পারে। সামান্য দুটো শব্দ, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটা যে আসলে একটা প্রার্থনা, এই প্রার্থনাটাই কতটা মমতার সাথে হতে পারে এবং এটাই কি পরিমাণ সুদূর প্রসারী একটা প্রভাব ফেলতে পারে। আমরা এই কথার ব্যাপারে আমরা কি করি না, আমরা গুরুত্ব দেই না। কিন্তু কথা কেন ইম্পর্টেন্ট, কেন গুরুত্বপূর্ণ, আমরা একটু কয়েকটা ঘটনার মাধ্যমে একটু আপনাদের সাথে শেয়ার করব, একটু বোঝার চেষ্টা করব। তার আগে আমরা দেখবেন যে শুধু কথা শব্দমালা কোনো শব্দ না, কথা শুধু শব্দ না, আমি কি বলছি এবং আমি কি শুনছি, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এই কথা কিন্তু আমার মন এবং আমার শরীরের উপরে কিন্তু একটা প্রভাব ফেলে। দেখবেন আমরা অনেকেই আছি, আমরা অনেক গান শুনি এবং যে যেরকম গান শুনেন তার মানসিকতা এবং সে কিন্তু সেটার ভেতরে সেই আবহাওয়ার মধ্যে চলে যায়। দেখবেন খুবই বিখ্যাত গান, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। এখন আপনি যদি সারাদিন এই মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে এই গানই শুনতে থাকি, আমি খালি পিছেই ফিরে থাকবো, আমি সামনের দিকে কখনো এগোতে পারবো না। আবার অনেকে আছেন অনেক কষ্ট দুঃখের সময় একেবারে দুঃখ ভারাক্রান্ত বেশ কিছু গান নিয়ে তিনি বসেন। হতাশ যখন অবস্থা তখন তিনি গান শুনেন, বেশি কিছু আশা করা ভুল, বুঝলাম আমি এতদিনে। এখন এই বেশি কিছু আশা করা ভুল, এই গান যখন আপনি শুনবেন তখন বুঝবেন যে জীবনে আসলে চাওয়ার কিছু নাই, বেশি কিছু চাওয়ার নাই।
আল্লাহর কাছেও বেশি কিছু চাওয়া যাবে না, কারণ আপনি তো এতদিনে ভুল বুঝতে পেরেছেন এবং আপনার মাইন্ডসেট সেই অনুযায়ী সেই নিরিখেই আসলে কি হতে শুরু করবে, সেই নিরিখেই ঘুরপাক খেতে শুরু করবে। আবার আধুনিক ব্যান্ডের গান আমরা শুনে বড় হয়েছি যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমি তো ভেঙে চুরে চুরে ভেঙে। এখন এই গান যখন আমার ভেতরে চলতে থাকবে তার প্রভাব কিন্তু আসলে সেরকমই থাকবে যে আমি তো প্রেমে পড়ি না, প্রেম আমার উপরে পড়ে যায় আর কি। কথা এবং শব্দ, সেটা গানের আকারে হোক, সেটা বক্তব্যের আকারে হোক, তার প্রভাব হচ্ছে খুবই দীর্ঘমেয়াদী। তাহলে কথা আসলে কিরকম হতে হবে এবং কথার প্রভাবটা কতখানি, আমরা তাইওয়ানের এক বিখ্যাত রাইটার, তিনি হচ্ছেন লিন কিন হুয়ান, তার জীবনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ঘটনা এক, যে লিন হুয়ান তিনি যখন স্কুলে পড়তেন খুব একটা ভালো ছাত্র ছিলেন না, কিন্তু তার এক শিক্ষক ছিল, তাকে খুব স্নেহ করতেন এবং মাঝে মাঝেই তার বাসায় তাকে ডেকে খাওয়াতেন এবং এবং যখন খাওয়াতেন তখন তাকে মাঝে মাঝে পড়ার ব্যাপারেও হেল্প করতেন এবং তাকে বলতেন যে দেখো হুয়ান, লিন হুয়ান, সবার ভিতরে কিন্তু ভালো হওয়ার ক্ষমতা থাকে না, সবার বড় হওয়ারও ক্ষমতা থাকে না, কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি কার ভেতরে সে ক্ষমতা রয়েছে। তোমার ভেতরে অনেক বড় কিছু করার সামর্থ্য রয়েছে। এই একটি কথা লিন হুয়ানের জীবন আসলে পাল্টে দিল এবং তারপর থেকে তিনি পড়াশোনার ব্যাপারে সিরিয়াস হয়ে গেলেন এবং পরবর্তীতে খুব সহজেই যখন পাশ করলেন একটা পত্রিকা অফিসে সাংবাদিকতার চাকরি তিনি পেয়ে গেলেন এবং লেখালেখির যাত্রা শুরু হয়ে গেল। এবং মজার বিষয় হচ্ছে এই লেখালেখি করতে গিয়ে একবার তিনি একটা আর্টিকেল লিখলেন এবং সে আর্টিকেলটা হচ্ছে এক চোরের চুরির ঘটনা নিয়ে আর্টিকেলটা তৈরি করলেন এবং পুরো আর্টিকেলে চুরির ঘটনাটাকে ব্যাখ্যা করা হলো এবং ঘটনা বলার পরে সেই আর্টিকেলের একদম শেষ জায়গায় লিন হুয়ান লিখেছিলেন যে চোরের যে সাংঘাতিক পরিকল্পনা করার যে সামর্থ্য, এত বিচক্ষণতার সাথে সে চুরি করেছেন এবং এত নিখুঁত পরিকল্পনা এবং নিখুঁত হচ্ছে তার এক্সিকিউশন। কাজেই এ থেকে বোঝা যায় এরকম নিখুঁত পরিকল্পনা এবং নিখুঁত এক্সিকিউশন যে করতে পারে, সে যদি তার জীবনে যে কোনো কাজ করতে পারে এরকম নিখুঁত পরিকল্পনা এবং এক্সিকিউশনের মাধ্যমে সে যে কোনো কাজ করুক না কেন সে সফল হতে পারে। এবং মজার বিষয় হচ্ছে ইন্টারেস্টিংলি এই আর্টিকেলটা যে চোরকে নিয়ে লেখা হয়েছিল সে চোর এই লেখাটা পড়েছিল এবং পুরো আর্টিকেলের যে শেষ পয়েন্টটা ছিল যে চোর এত নিখুঁত পরিকল্পনা করতে পারে এবং সে পরিকল্পনা অনুযায়ী প্রয়োগ করতে পারে, সে যে কোনো কাজে ভালো করতে পারবে। এই কথাটা তার মাইন্ডসেটে ক্লিক করলো এবং তার ব্রেইনে যখন ক্লিক করলো, হিট করলো, তখন সে চিন্তা করলো তাহলে তো আমি চুরি কেন করব, আমি তো তাহলে যে কোনো কাজের পরিকল্পনা করে ভালো করতে পারি। এরপরে বেশ অনেক বছর পরে যখন লিন হুয়ান হচ্ছেন একজন বড় লেখক হয়ে গেছেন, এক প্রোগ্রামে লিন হুয়ানের সাথে সে চোরের দেখা হলো, মানে যিনি একসময় চোর ছিলেন আর কি। তো ততদিনে তিনি এক সফল ব্যবসায়ী, ধনকুবেরে রূপান্তর হয়েছেন এবং তখন সে ব্যক্তি লিন হুয়ানকে বলল যে আপনার মনে আছে আপনি একবার এই একটা আর্টিকেল লিখেছিলেন চুরির উপরে এবং সে আর্টিকেলটার আসলে আমি ছিলাম মূল পার্সন এবং আপনার সে আর্টিকেলের শেষ লাইনে সে দুটি বক্তব্য, দুটি বাক্য আমার জীবনটাকে পাল্টে দেয় এবং আমার জীবনের পরিবর্তন হয়ে যায়। এখন আমি একজন সম্মানিত ধনকুবের, এখন আমার কোনো অভাব নেই। আপনার সেই দুটি কথা আমার জীবন পাল্টে দিয়েছে। আমরা আসলে এই কথাটাকে আমরা বুঝতে পারি না যে কথা আসলে শুধু কথা না, এই কথার প্রভাব যে কারো জীবনে যে কোনো সময় সাংঘাতিক একটা প্রভাব ফেলতে পারে। যেভাবে লিন হুয়ান তার নিজের জীবন পাল্টেছিল এবং লিন হুয়ানের কথা আবার আরেকজনের জীবন পাল্টে দিয়েছিল। আবার আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, এটা আমাদের দেশের ঘটনা, এক স্টুডেন্টের ঘটনা। সে ক্লাস 8-এ পড়ে। তো সেই যে স্কুলের যে প্রিন্সিপাল, হেড স্যার ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিল এবং ফাইনাল পরীক্ষার রেজাল্টে সাংঘাতিকভাবে খারাপ করলো সেই ক্লাস 8-এর সেই ছাত্র। এবং ছাত্র যতটা না অবাক হতবাক, তার থেকেও বেশি শখ হচ্ছে
সেই হেডমাস্টার, টিচার, প্রিন্সিপাল, তিনি তার রুমে সেটি ছেলেকে ডাকলেন এবং তার সামনেই তার বাবাকে ফোন দিলেন এবং বেশ উচ্চ বাক্যে তার বাবাকে ছেলের সম্পর্কে বললেন যে আপনার ছেলে কি রেজাল্ট করেছে, কি ফলাফল করেছে, তাকে নিয়ে এত প্রত্যাশা ছিল কিন্তু এরকম এরকম রেজাল্ট। এবং সে উচ্চ বাক্য ছেলেটার সামনেই যখন তার বাবাকে বললেন, বলার পরে ফোন রাখার পরে ছেলেটা তো পুরো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার বলার কিছু নেই, হাত পা কাঁপছে। অমন সময় তার হেডমাস্টার, হেড স্যার তাকে বলল যে ভেবেছিলাম, মনে করেছিলাম তুই সোনা হবি, হচ্ছিস আলকাতরা। এই বলে তাকে বললেন তুই এখন যা। তো ছেলেটা কাঁদতে কাঁদতে হেডমাস্টারের রুম থেকে বের হলেন এবং বের হয়েই দেখলেন যে তার বাবা স্কুলের মেন গেটের বাইরেই দাঁড়িয়ে আছে এবং বাবাকে দেখে তো তার কান্না আরো বেড়ে গেল, হাউমাউ করে কান্না, এবং বাবাকে দেখে আরো ভয় কাঁপছেন। বাবা কিছুই বললেন না, শুধু ছেলের হাতটা ধরলেন এবং হাত ধরে তার ছেলেকে বাসায় নিয়ে গেলেন। এবং বাসায় নিয়ে যাওয়ার পরে বাবা কিছুই বলছেন না, ছেলের কান্না আরো বেড়ে গেল। ছেলেকে সহ বাবা যখন বাসায় ঢুকেছেন, ঢোকার পরে একটা চিরকুট বাবা ছেলেটার হাতে ধরিয়ে দিল, তাকে বলল আমার তোমাকে কিছুই বলার নেই, পারলে এই লেখাটা তুমি পড়ো। তো ছেলে হুড়মুড় করে তার রুমে ঢুকে গেলেন এবং ঢুকে যাওয়ার পরে সে চিরকুটটা খুললেন এবং খোলার পরে দেখলেন সেখানে লেখা রয়েছে, আগামী পরীক্ষার সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন। বাবার এই একটি লেখা ছেলেটার ভেতরে পুরো আমূল পরিবর্তন এনে দিল এবং সে তখন রিয়েলাইজ করলো যে আমাকে এখন থেকেই পরিবর্তিত হতে হবে এবং আমার বাবার যে প্রত্যাশা, সে প্রত্যাশার নিরিখে আমাকে কি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। এবং যে চিন্তা সেই কাজ, এবং তারপর থেকে সেই ছেলে ভালোভাবে পড়াশোনা করলেন, সাফল্যের সাথে শিক্ষা জীবন শেষ করলেন এবং সফলতার সাথে সে এখন প্রফেশনাল লাইফে বিচরণ করছেন এবং সেখানেও তিনি সফল হচ্ছেন। এই একটি কথা কিভাবে পাল্টে দিতে পারে। থমাস আলভা এডিসনের কথাটা তো আমরা অনেকেই জানি, এটা নতুন করে বলার কিছু নাই। এখন সোশ্যাল মিডিয়ার যুগে তার এই ঘটনা তো পুরোই প্রকাশ পাচ্ছে, যে প্রিন্সিপাল চিঠি লিখে পাঠিয়েছিলেন তার মার কাছে যে আপনার ছেলে হচ্ছে ডাম, এই নির্বোধ ছেলেকে পড়ানোর ক্ষমতা আমাদের নেই, সামর্থ্য নেই, এবং মানে সে কিছু করতে পারবে না বড় হয়ে। তো যখন সে চিঠি মাকে নিয়ে এসে দিয়েছিলেন, সেই মা ওই চিঠিতে কিন্তু ওই কথাগুলো বলেননি। ছেলে যখন জিজ্ঞেস করেছিলেন চিঠিতে কে লেখা আছেন, মা কেঁদে ফেলেছিলেন এবং বলেছিলেন টিচাররা বলেছে যে আপনার ছেলে এত মেধাবী, তাকে পড়ানোর যে মান দরকার, যে টিচার দরকার, তা আমাদের প্রতিষ্ঠানে নেই। মায়ের একটি কথা থমাস আলভা এডিসনের জীবন পাল্টে দিয়েছিল এবং পরবর্তীতে যখন মা আর ছিল না, কিন্তু চিরকুটটা ছিল, চিঠিটা ছিল, একসময় যখন তার হাতে আসে এবং আসলে সে চিঠিতে কি লেখা ছিল সেটা যখন দেখে, তখন থমাস আলভা এডিসন কাঁদতে শুরু করেন। আসলে কথা পাল্টে দিতে পারে একজনের জীবন, আবার কথাই কি করে ফেলতে পারে, কথাই আবার নিঃশেষ করে ফেলতে পারে একজনের জীবন। ঢাকা ইউনিভার্সিটির এক স্টুডেন্ট, মানে ঢাকা ইউনিভার্সিটিতে তিনি চান্স পেয়েছেন। তো একবার সেখানেই তার প্রতিবেশী বড় আপা তাকে দেখে খুব খুশি, ইন্টারমিডিয়েট পাশের পরে সে ঢাকা ইউনিভার্সিটিতে এখানে, তো দেখে খুশি, তাকে বলছে কংগ্রাচুলেশনস, মানে খুব খুশি হয়েছে, উচ্ছ্বসিত যে মানে তার প্রতিবেশী বোন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তখন বলছে তুমি কোন সাবজেক্টে চান্স পেয়েছো, কি অবস্থা? তখন বলে যে আমি অমুক ডিপার্টমেন্টে চান্স পেয়েছি, অমুক সাবজেক্টে, এই বিষয়। তো সেই প্রতিবেশী আপা, বড় আপা খেয়াল করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছে কিন্তু তার ভেতরে সে আনন্দটা নাই, কেমন জানি একটু ঝিম ধরে আছেন। তো তখন জিজ্ঞেস করছে যে আপু তোমার কি হয়েছে, তোমার মন খারাপ নাকি, তুমি এত ভালো এক জায়গায় চান্স পেলে, ভালো সাবজেক্টে চান্স পেলে, কিন্তু তুমি মন মরা হয়ে আছো কেন? তখন বলেন আপু আসলে আমি তো এখানে পড়তে পারবো না। তখন বলে কেন পড়তে পারবে না, কোনো সমস্যা, তোমরা কি ঢাকায় থাকছো না বা কোনো সমস্যা হয়েছে? তখন বলে যে না আপা, যেটা হয়েছে আমার স্যার বলেছে আমি তো এখানে চান্স পেয়ে গেছি লাকিলি বাই চান্স, মানে চান্স পেয়ে গেছে বাই চান্স, এখন এই কঠিন সাবজেক্টে পড়ার যোগ্যতা আসলে তার নেই। তো সেই আপা তাকে অনেক বোঝানোর চেষ্টা করছে, বলে দেখো
তোমার যদি যোগ্যতা না থাকতো তাহলে তো তুমি সিলেক্ট হতে না, তুমি তো চান্স পেতে না। তুমি যে চান্স পেয়েছো এটাই প্রমাণ করে যে তুমি এই সাবজেক্টে পড়ার যোগ্য। কিন্তু সে টিচারের সাথে তার মেন্টাল অ্যাটাচমেন্ট অনেক বেশি, কারণ স্কুল থেকে তাকে পড়ায়, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়িয়েছে, এবং তার ধারণা তার সম্পর্কে তার টিচার ভালো জানেন, এবং সেই টিচারের একটা নেতিবাচক কথা সেই স্টুডেন্টের জীবন কি করে ফেললো, জীবনটাকে পাল্টে ফেললো, এবং কিছুদিন পরেই যা হওয়ার তাই, সে শিক্ষার্থীকে আর সে ক্যাম্পাসে দেখা যায়নি। তার কিছুদিন পরেই সে ডিসকন্টিনিউ হয়ে গেল। অর্থাৎ এত ভালো জায়গায় চান্স পাওয়ার পরেও সে কি করতে পারলো না, সে আসলে আর কন্টিনিউ করতে পারলো না। তো যে কথার যে প্রভাব, এটা আমরা দেখলাম। আসলে কথা কেন গুরুত্বপূর্ণ, কি বলছি কেন গুরুত্বপূর্ণ। যুগে যুগে কালে কালে বিভিন্ন মহামানব এসেছেন, নবী রাসূল এসেছেন, তাদের কথা এমন ছিল, যখন তাদের সাথে কেউ কথা বলতে আসতেন, তারা দুঃখ নিয়ে আসতেন, কষ্ট নিয়ে আসতেন, কিন্তু তাদের সাথে কথা বলার পরে তারা হয়তো বা এক দুটো বাক্য বলতেন, খুব বেশি কথা বলতেন না, কিন্তু ওই দুইটা কথা তাদের ভেতরে এক প্রশান্তির পরশ বুলিয়ে দিত। তারা অনেক সময় যা বলতেন, যে প্রার্থনা করতেন, সে দোয়া কবুল হয়ে যেত। আমরা সবাই আসলে এই বিষয়টিকেই অর্জন করতে চাই, এবং সেটা তখনই সম্ভব হবে যখন আমরা এই কথার শক্তিটাকে উপলব্ধি, এবং এটা তখনই সম্ভব হবে যখন আমরা এই কথার শক্তিটাকে উপলব্ধি করে আমরা সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো, আমল করতে পারবো। বাবা ফরিদ বা শেখ ফরিদ নামে যিনি পরিচিত, পাঞ্জাবে তার জন্ম হয়েছিল, এবং যেমন মুসলিম তেমন হিন্দু এবং তেমন শিখ প্রত্যেকেই তার ফলোয়ার ছিল, তাকে অনুসরণ করত, সমানভাবে তাকে সম্মান করত। এবং বাবা ফরিদ বলেন যে দীর্ঘ জীবন আমি আল্লাহর কথা শুনেছি, এবং দীর্ঘ জীবন আমি আল্লাহর কথা শুনে সেই অনুযায়ী কাজ করেছি, মৌন থেকেছি, কম কথা বলেছি, প্রয়োজনীয় কথা বলেছি। আর এখন এত বছর আল্লাহর কথা শোনার পরে এখন আমি এমন অবস্থায় এসেছি, এখন আল্লাহ আমার কথা শুনেন, এখন আমি আল্লাহর কাছে যা বলি আল্লাহ তাআলা সেটাকেই কবুল করেন। তো আমরা আসলে এই অবস্থায় যেতে চাই, আমরা যে দোয়া করব সেই দোয়া কবুল হবেন। আমরা যখন একজনের সাথে কথা বলবো, আমার কথা একজনের অন্তরকে স্পর্শ করবে, আমার কথা একজনকে সুস্থ করে দিবে, আমার কথা একজনকে উজ্জীবিত করে দিবে, আমার কথা একজনকে প্রভাবিত করবে, আমার কথা একজনকে খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে নিয়ে আসবে, আমার কথা একজনকে এমন ভাবে উজ্জীবিত করবে যে কথার মাধ্যমে সে শুধু ভালো কাজ না, অন্যের কল্যাণের জন্য সঠিকভাবে নিজেকে পরিচালিত করতে পারবে। এবং এটা কখন সম্ভব, যখন আমরা আমাদের কথা সম্পর্কে সচেতন হতে পারবো যে আমরা কি বলছি। সূরা ইব্রাহিমের 24, 25 এবং 26 নাম্বার আয়াতটা যদি আমরা তাকাই, যে আল্লাহ তাআলা বলছেন 24 এবং 25 নাম্বারে, তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে ভালো কথার উপমা দিয়ে থাকেন। আসলে একটি ভালো কথা এমন একটি ভালো গাছের মতো, যার শিকড় রয়েছে মাটির গভীরে, আর শাখা প্রশাখার বিস্তর দিগন্ত ব্যাপী, যা সারা বছর ফল দিয়ে যায় প্রতিপালকের নির্দেশে। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ উপমা দিয়ে থাকেন যাতে মানুষ সত্য শিক্ষা গ্রহণ করতে পারেন। চিন্তা করেন, ভালো কথা যার শিকড় রয়েছে মাটির অনেক গভীরে, আর শাখা প্রশাখা দিগন্ত বিস্তর ব্যাপী, যা সারা বছর ফল দিয়ে যায়। আর পক্ষান্তরে খারাপ কথাটা কি? 26 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অপরদিকে একটি খারাপ কথার উপমা হচ্ছে একটি বিষাক্ত গাছ, যার শিকড় মাটিতে আলগাভাবে লেগে আছে, যার কোনো স্থায়িত্ব নেই। তো আসলে যে কোনো রকমের নেতিবাচক কথা বা খারাপ কথার শিকড়টা হচ্ছে আলগাভাবে মাটিতে লেগে থাকে। তো আমরা কি বলছি এই বলার ব্যাপারে সব সময় সচেতন থাকব। আপনার কথাকে যদি বলতে হয় তাহলে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইতিবাচক কথা, আরেকটা হচ্ছে নেতিবাচক কথা। ইতিবাচক কথা কি? যে কথা হচ্ছে ভালো, যা ভালো, যা কল্যাণকর, তাই হচ্ছে ইতিবাচক।
আর যা খারাপ, যা মিথ্যা, যা ভ্রান্ত, তাই হচ্ছে নেতিবাচক। যা শুকরিয়া, যে কথার ভেতরে শুকরিয়া রয়েছে তাই হচ্ছে ইতিবাচক। যে কথায় আনন্দ রয়েছে, যে কথায় শুকরিয়ার প্রকাশ রয়েছে তাই ইতিবাচক। আর যে কথার মাধ্যমে আমাদের না শুকরিয়া প্রকাশ পায়, যে কথার মাধ্যমে আমাদের রাগ প্রকাশ পায়, আমাদের গীবত প্রকাশ পায়, আমাদের অহম প্রকাশ পায়, সেই কথাই হচ্ছে নেতিবাচক। তো আমরা এই ইতিবাচকতার কথাকে যত আমরা আঁকড়ে ধরতে পারবো, যত আমরা ইতিবাচকতার প্রাবল্যে নিজেকে কি করতে পারবো, নিজেদেরকে গড়ে তুলতে পারবো, তখনই আসলে আমরা যা বলবো তাই হয়ে যাবে। এটা কখন হবে আপনি একটু ভেবে দেখুন। আগামী 40 দিন আপনার এই মুখ থেকে যা বের হবে তা মিথ্যা হবে না। আগামী 40 দিন এখান থেকে যা বের হবে তা ভালো বের হবে, কোন রকম নেতি কথা এখান থেকে বের হবে না। আগামী 40 দিন কারো অকল্যাণ আপনি কামনা করবেন না। আগামী 40 দিন এই মুখ কোনো গীবত করবে না। আগামী 40 দিন কোনো অভিসম্পাত করবে না এই মুখ। আগামী 40 দিন কোনো রাগারাগি করব না। আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার কথার শক্তি কতটা বেড়ে যাবে। আপনি যখন একজনের সাথে কথা বলবেন, আপনার সেই কথা আরেকজনের হৃদয়ে প্রবেশ করতে শুরু করবে। আপনার কথা আরেকজনকে প্রশান্ত করতে শুরু করবে। আপনার কথা, আপনার কণ্ঠস্বর ইম্পর্টেন্ট না, আপনার এই যে ইতিবাচকতার যে চর্চা আপনি 40 দিন করলেন, তার প্রভাবেই আপনার কথা শ্রুতি মধুর হতে শুরু করবে, যেন আরেকজনের অন্তরকে প্রশান্ত করে দিচ্ছে। আপনার সেই কথা সেই রূপে রূপান্তরিত হয়ে যাবে। তখন কথাই হয়ে যাবে দাওয়াই, তখন কথাই হয়ে যাবে মেডিসিন। তো আমরা নিজেদেরকে সেই অবস্থায় নিয়ে যেতে চাই। যখন আমরা এই চর্চাটা করতে থাকব, তখনই এই যে শক্তি বললাম, এই কথার শক্তিটাতে আমরা কি করতে পারবো, আমরা অর্জন করতে পারবো। আসলে যত আমরা নেতিবাচক হব, আমাদের চিন্তায় যত নেতিবাচকতা থাকবে, যত কথায় যত নেতিবাচকতা থাকবে, যত আমরা উৎকণ্ঠাগ্রস্ত কথা আমরা বেশি বলবো, তত আমাদের এই যে বায়োলজিক্যাল সিস্টেম, এই শরীরের যে জলীয় অংশ রয়েছে, এই জলীয় অংশ হচ্ছে যত বেসিক ইন নেচার থাকবে, অর্থাৎ যত ক্ষারীয় থাকবে, তত সে সুস্থ থাকবে, তত তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে। কিন্তু যত আমরা নেতিবাচক হব, যত উৎকণ্ঠায় আক্রান্ত হব, যত ভীত সন্ত্রস্ত হব, তত আমাদের এই জলীয় অংশ ক্ষারীয় থেকে অম্লীয় হতে শুরু করবে, অর্থাৎ অ্যাসিডিক ইন নেচার হতে শুরু করবে। আর যত অ্যাসিডিক ইন নেচার হতে শুরু করবে, তত আমরা অসুস্থ হতে শুরু করব, তত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকবে। আসলে কথাই আমাদেরকে সুস্থ করে। বিজ্ঞান কি বলছে, আমরা একটা এক্সপেরিমেন্ট আপনাদের সাথে অনেক আগে প্রথম দিকের খুব সম্ভবত প্রথম প্রোগ্রামে শেয়ার করেছিলাম, সেই এক্সপেরিমেন্টার দিকে যাব তার আগে বুখারী শরীফের একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজ কথার গুরুত্ব উপলব্ধি না করেও একজন মানুষ যখন আল্লাহর পছন্দনীয় কথা বলে, তখন আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। একইভাবে নিজ কথার গুরুত্ব উপলব্ধি না করেও যখন একজন মানুষ আল্লাহর অপছন্দনীয় কথা বলে, তখন তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। চিন্তা করেন, একটি কথা, আমরা আসলে কথা কিন্তু শুধু কথা না, কথা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এজন্য যত বুজুর্গ এসেছেন, নবী রাসূল এসেছেন, তারা স্বল্প ভাষী ছিলেন, তারা খুব কম কথা বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা আছে যে আমরা জানি, জালালউদ্দিন রুমি মাসনবীর একটি কথা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি বলেছিলেন যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইমাম গাজ্জালী বলছিলেন যে হাদিসের উদ্ধৃতি দিয়ে, যে তিনি যখন কথা বলতেন খুব কম কথা বলতেন, কিন্তু সেই কম কথায় সবকিছু প্রকাশ পেত এবং সবাই সে কথাটা মনে রাখতে পারত, এবং কথাগুলো যেন মুক্তার মতো ছিল, এক একটা মুক্তা মতো যেন কথাগুলো বের হতো।
এবং এতটাই সহজ ছিল, এতটাই কম বলতেন, সবাই সেটাকে মনে রাখতে পারতেন। আসলে এই কথা থেকে মৌন থাকাটারও গুরুত্ব হচ্ছে যে অনেক বেশি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তো আমরা জানি যে এক যুগ, মানে একটা সময় আসবে যখন সেই যুগের মানুষ অধিকাংশ জাহান্নামী হবে শুধুমাত্র তার কথার কারণে। তো কথাটাই আমাদের সম্পর্কে সচেতন হওয়াটা হচ্ছে কি আমাদের গুরুত্বপূর্ণ। এবং বুখারী শরীফের এবং মুসলিম শরীফে গ্রন্থিত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, একদা একজন আরেকজনকে সামনাসামনি অতিরঞ্জিত প্রশংসা করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শুনতে পেয়ে বললেন, তুমি তোকে খুন করে ফেললে, তার মেরুদণ্ড ভেঙে দিলে। অর্থাৎ এ থেকে বুঝতে পারছি আমরা অনেক সময় কি করি, বলবেন যে ভালো কথাই বলছি, খারাপ তো বলিনি, কিন্তু একজনের প্রশংসা সামনাসামনি, এতে কি হবে, অতিরঞ্জিত করা যাবে না, তাহলে আবার কি হয়ে যাবে। মানে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানে তুমি তো তার মেরুদণ্ড ভেঙে দিলে। তো আমরা এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকবো, যখন একজনের প্রশংসা করব তাকে ধন্যবাদ দিতে পারি, বাট এটার জন্য তাকে অনেক বেশি ফুলিয়ে ফপিয়ে তোলার আসলে কোনো প্রয়োজন নেই। এতে করে তারই আমরা কি করে ফেললাম, আমরা ক্ষতি করে ফেললাম। সর্বোপরি তার কৃতজ্ঞতাটা প্রকাশ করতে পারি, ধন্যবাদ তাকে আমরা জানাতে পারি। এবং রুমি মসনবীর খুব চমৎকার একটি কথা, রেইজ ইউর ওয়ার্ডস নট ভয়েস, ইট ইজ রেইন দ্যাট গ্রোজ ফ্লাওয়ার্স নট থান্ডার। অর্থাৎ তোমার শব্দকে জোরালো করো, তুমি যে শব্দে কথা বলছো তোমার আওয়াজকে নয়, কারণ বাগানে যে ফুল জন্ম নেয় এটা গ্রো করতে সাহায্য করে হচ্ছে বৃষ্টির পানি, বরঞ্চ যে থান্ডার বা বজ্রপাত, সে বজ্রপাত কিন্তু ফুলকে গড়ে তুলতে সাহায্য করে না। তো আমাদেরকে এই বিষয়গুলোতে একটু মনোযোগী থাকাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা কি বলছি, খুব সিম্পল হচ্ছে, বলার আগে একটু ভাবুন। যদি ভাবতে না পারি তাহলে আমরা কি করব, আমরা চুপ থাকব। যদিও করণীয় বিষয়ে আমরা আলোচনার শেষে আরেকটু ডিটেইলে আপনাদের সাথে আলোচনা করব যে আমরা কি করতে পারি, আমাদের করণীয়টা কি হতে পারে। তো খুব সিম্পল বিষয় হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের ভেতরে সংযমটাকে আমাদের বাড়ানোটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। মানে কিছু একটা বলতেই হবে, মজলিসে আমার কন্ট্রিবিউশন থাকতেই হবে, এমন কোনো বিষয় নেই। শুনতে সবাই কিন্তু শ্রোতা হতে পারে না, যদি ভালো কিছু থাকে শুনবো, তা না হলে কি করব, সে স্থানকে ত্যাগ করাই হচ্ছে শ্রেয়। যে মজলিসে ভালো কোনো চর্চা হয় না, সে মজলিসে না থাকা হচ্ছে আমার জন্য কল্যাণকর। এবং যে মজলিসে, আবারও বলছি, ভালো কিছু হয় না, কথা হয় না, সে মজলিস আমার জন্য কল্যাণকর নয়, সে মজলিস ত্যাগ করাই হচ্ছে আমার জন্য শ্রেয়। তো আমরা ডক্টর মাসারু ইমোতোর এই ওয়াটার এক্সপেরিমেন্ট আমরা শেয়ার করেছিলাম আমাদের প্রথম আলোচনায়, যে ভাবনার শক্তিতে, যে ডক্টর মাসারু ইমোতো তিনি পানিকে নিয়ে গবেষণা করেছিলেন। তিনি পানিকে সংগ্রহ করে এটাকে আইস ফর্ম করে সেটা ক্রিস্টাল ফর্ম করলেন, এবং সে ক্রিস্টাল ফর্ম আপনার ইলেকট্রনিক মাইক্রোস্কোপের নিচে নিয়ে গিয়ে ছবি তুললেন। তিনি বিভিন্ন সোর্স থেকে ওয়াটার কালেক্ট করলেন, এবং ওয়াটার কালেক্ট করে কি করলেন, সেগুলোর আগে ছবি তুললেন ইলেকট্রনিক মাইক্রোস্কোপে, ক্রিস্টাল ফর্মের ছবি। এবং তারপরে যেটা করলেন, তিনি এই যে টক্সিক ফুজিয়ারা ড্যামের ওয়াটার কালেক্ট করলেন, এবং এটার প্রথমের চেহারা ছিল এরকম ক্রিস্টাল ফর্মেশন। এরপরে 1 ঘন্টা চারপাশে 500-600 জন মানুষ, একাধিক মানুষ নিয়ে রাউন্ড করে বসালেন এবং বললেন এই পানি সম্পর্কে তোমরা প্রে করো। 1 ঘন্টা প্রার্থনা করার পর, প্রার্থনার আগে তার ক্রিস্টাল ফর্ম ছিল এরকম, এবং প্রার্থনার পর তার ক্রিস্টাল ফর্মেশন হয়ে যায় এরকম। ঠিক একইভাবে 500 পিপলকে বললেন তোমরা একটা সামান্য ওয়াটার বটলে, সাধারণ ওয়াটার বটলে ক্রিস্টাল ফর্ম ছিল এরকম। 500 পিপলকে বললেন তোমরা ইতিবাচক, তোমরা ভাববে এই পানিটা সম্পর্কে, ভালো ধারণা ভাববে, মনে মনে তার পানি সম্পর্কে ভালো কথা বলবে, সেন্ডিং পজিটিভ থট অনলি। এই বটল ওয়াটার, তারপরে 1 ঘন্টা পরে এরকম পজিটিভ থট সেন্ড করার পরে সেই পানিকে নিয়ে আবার ক্রিস্টাল ফর্ম করে যখন ছবি তুললেন, তার ছবি হয়েছে এরকম। আপনার আই হেট ইউ বলার পর
ক্রিস্টাল ফর্মেশন হয় এরকম, আই লাভ ইউ বলার পর পানির ক্রিস্টাল ফর্মেশন হয়েছে এরকম। আবার ক্রিস্টাল অফ ওয়াটার আফটার এক্সপোজ টু দ্য ওয়ার্ড ইউ ফুল অ্যান্ড থ্যাংক ইউ, ফুল বলার পরে ক্রিস্টাল ফর্মেশন হয়েছে এরকম প্রথমটা, এবং এরপরে হয়েছে এরকম দ্বিতীয় ক্রিস্টাল ফর্মেশন। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে পানির সামান্য একটি পানি, এই ওয়াটার এক্সপেরিমেন্টের মাধ্যমে ডক্টর মাসারু ইমোতো বোঝাতে চেয়েছেন যে পানি একটা জড় পদার্থ, তার উপরেও কথার কি পরিমাণ প্রভাব, কথার কি পরিমাণ শক্তি। তাহলে আপনারা ভেবে দেখুন, আমাদের শরীরের 70% হচ্ছে ওয়াটার। এই 70% ওয়াটার যদি আপনার সারাদিন বিভিন্ন রকম নেতিবাচক কথা শুনতে থাকে, নেতিবাচক কথা সে নিজে উচ্চারণ করতে থাকে, বলতে থাকে, তাহলে 70% ওয়াটারের ক্রিস্টাল ফর্মেশন কিরকম হতে পারে। আসলে আমাদের অধিকাংশ যে অসুস্থতা, এই অসুস্থতার কারণ হচ্ছে সাইকোসোমাটিক, অর্থাৎ মনোদৈহিক, মানসিক কারণে যে শারীরিক সমস্যা হচ্ছে আমাদের। এই সাইকোসোমাটিক ডিসঅর্ডার 70% ডিজিজেস হচ্ছে সাইকোসোমাটিক, 25% ডিজিজ হচ্ছে কন্টাজিয়াস, যে আপনার ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন জীবাণু জড়িত, আর 5% হচ্ছে মেডিসিনাল সাইড ইফেক্ট বা অপারেশন বা বিভিন্ন রিজনে, আর 70% হচ্ছে সাইকোসোমাটিক। এই সাইকোসোমাটিক ডিসঅর্ডার কিভাবে যাবে? ওষুধে কিন্তু নিরাময় করতে পারবে না। এই সাইকোসোমাটিক ডিসঅর্ডার সাইকোলজিক্যাল কারণে যে ফিজিক্যাল ড্যামেজ হচ্ছে, এটা এই সাইকোলজিক্যাল বিহেভিয়ার এবং অ্যাটিটিউড যতক্ষণ পর্যন্ত না এটাকে রিভাইজ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি হবে না? লাভ হবে না। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে আমরা যা বলছি, এই কথাকে আমাদের পরিবর্তন করতে হবে। এবং যখন আমরা এই কথার পরিবর্তন করতে পারবো, যখন আমরা এই কথাকে রিফাইন করতে পারবো, তখন আমরা এই রেজাল্টটা আস্তে 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 আমরা পেতে শুরু করব। তো এখন করণীয়টা কি? খুব সিম্পল, থিঙ্ক গুড, সে গুড। অর্থাৎ আমরা ভালো আসলে তখনই বলতে পারবো যখন আমরা ভালো ভাবতে পারবো। চ্যালেঞ্জ হচ্ছে আমরা ভালো ভাবতে পারি না। আসলে ভালো ভাবতে পারি না বললে ভুল হবে। যদি ভালো ভাবতে না পারতাম, তাহলে আমরা এই ভালো একটা সেশনে আমরা কি করতে পারবো না। ভালো একটা সেশনে আমরা আমরা এই ভালো একটা সেশনে আমরা কি করতে পারতাম না, আমরা এখানে থাকতে পারতাম না। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আরো ভালো ভাবতে হবে। যখন আমি ভালো ভাবতে পারবো, তখন আসলে আমরা কি করতে পারবো? আমরা ভালো বলতে পারবো। তো এই ভালো বলাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যখন কথা বলি, যখন যেন আমরা ভালো বলি, যখন যে কাজটা করি তখন যেন আমরা ভালো কাজ করি। এবং আমরা ন্যাশনাল জিওগ্রাফিতে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, যে এক্সপেরিমেন্টে হচ্ছে যে আপনার দেখানো হয়েছিল যে ব্রেইনের উপরে এই ইতিবাচক পজিটিভ কথা এবং নেতিবাচক কথার প্রভাবটা কি। একজন বাস্কেটবল প্লেয়ার, যিনি হচ্ছেন প্রো, যে এই খেলাটাতে হচ্ছে কি যার পারদর্শিতা রয়েছে, এবং এই পারদর্শিতাটা তিনি কি করেছেন? যথেষ্ট পরিমাণে আপনার অ্যাচিভ করেছেন। তো তাকে যেটা করা হলো, যে প্রথমে বলা হলো তুমি বাস্কেট করো, এবং সে 10টা শট নিলেন এবং 10টাই কি করলেন? তিনি বাস্কেটে ফেলতে পারলেন। এরপরে তাকে যেটা করলো, চোখটাকে বেঁধে দেওয়া হয়েছিল, এবং বেঁধে দেওয়ার পর বলা হলো যে এখন তুমি বাস্কেটে এইম করে কি করো? বাস্কেটে এইম করে তুমি এটাকে বাস্কেট করো। এবং করার পরে যেটা হলো যে স্বাভাবিকভাবে সে তো চোখ বন্ধ করা আছে, এবং সে 10টা তো আর ফেলতে, মানে না দেখে তো সে ফেলতে পারবে না। এরপরে যেটা হলো, তাকে সবাই যারা আশেপাশে যে অডিয়েন্স ছিল, তারা তাকে আপনার ডিসকারেজ করতে থাকলো, তারা নেগেটিভ রিএনফোর্সমেন্ট দিতে থাকলো, পাশ থেকে বু করতে থাকলো। তো একটা পর্যায়ে তার চোখটা খুলে ফেলা হলো, এবং চোখ খুলে ফেলার পরে যে কিছুক্ষণ আগেই 10টা বলকেই বাস্কেট করতে পেরেছিল, তাকে বলা হলো পুনরায় আবার বাস্কেট বলে বাস্কেট করার জন্য। এবং সেই ব্যক্তি যেটা করলো সেটা হচ্ছে প্রথম শট নিল, বাস্কেট করলেন,
কিন্তু বাস্কেট করার পর পাশে যে অডিয়েন্স আছে তাদেরকে বলে রাখা হয়েছে আগে থেকে তারা যেন নেগেটিভ রিএনফোর্সমেন্ট দেয়, এবং নেগেটিভ রিএনফোর্সমেন্ট দেওয়ার পরে যেটা হলো যে তারা কি করলেন, শুরু করলেন, সে সেকেন্ডটা মিস করলেন। সে নিজেই অবাক হয়ে গেলেন যে যেই ব্যক্তি এর আগে 10টা বাস্কেট করেছেন, এইভাবে নেগেটিভ রিএনফোর্সমেন্টের কারণে সে কি করলেন, এই শটটাকে মিস করলেন। এবং মজার বিষয় হচ্ছে পরবর্তীতে যে 10টা শট নিয়েছিলেন, কিছুক্ষণ পরে সে 10টায় মাত্র 6টা শট নিতে পারলেন এবং 4টায় তিনি মিস করলেন। এবং মজার বিষয় হচ্ছে এরপরে আরেকজনকে আনলেন যে কোনো মতেই বাস্কেট প্লেয়ার না এবং কখনোই বাস্কেটবল প্র্যাকটিস করেননি। তো কিছুক্ষণ আগে সে কিছুটা প্র্যাকটিস করলেন এবং প্র্যাকটিস করার পর 10টা শট নিলেন, 10টায় একটাও তিনি বাস্কেট করতে পারেননি। এরপরে তাকে চোখ বন্ধ করে দেওয়া হলো এবং যখন তিনি দিচ্ছেন সবাই পাশ দিয়ে বলছে ও একটুর জন্য মিস হয়ে গেল, এই এখনই পড়লো, এবং তাকে বিশ্বাস করালো যে তার মধ্যে একটা শট সে কি করতে পেরেছেন, বাস্কেট করতে পেরেছেন, নেটে ফেলতে পেরেছেন। এরপরে তখন তার বাইন্ড ফোনটাকে খুলে ফেলা হলো এবং তাকে বলা হলো যে এখন আবার চেষ্টা করো। যে প্রথমে 10টায় 0টা ছিল, এরপরে সে 10টায় 4টা বাস্কেট করতে পারলো। আসলে এই যে পারফরমেন্স, সেখানে এক্সপেরিমেন্ট, আরো অনেক কেস ছিল, এটাই প্রমাণ করছিল যে ব্রেইনের উপরে পারফরমেন্সের প্রভাবটা কি পড়ে যখন একটা নেগেটিভ রিএনফোর্সমেন্ট থাকে আর যখন পজিটিভ রিএনফোর্সমেন্ট দেয়া হয়। তো আমরা এই বিষয়টাকে আমরা মাথায় রাখতে পারি যে যা বলছি আমরা যেন ভালো বলি, এবং যা ভাবছি ভাবনাটা যদি আমাদের ভালো হয় তখন আমার বক্তব্যটাও কি হতে পারবে, বক্তব্যটাও আসলে আমার ভালো হতে পারবে। মেক আ পজিটিভ ফ্যামিলি কালচার। তো আমরা আসলে পারিবারিকভাবে একটা ইতিবাচক কালচার তৈরি করতে পারি। যখন পারিবারিকভাবে আমরা একটা পজিটিভ বা ইতিবাচক কালচার তৈরি করতে পারবো, তখন কি হবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই আমরা এই চর্চার মধ্যে চলে আসতে পারবো। কারণ অধিকাংশ সময় আমরা বাসায় যেরকম থাকি সেটাই কিন্তু আমাদের বাইরে প্রকাশ পাওয়াটা সহজ হয়। আমরা বাইরে কিন্তু অনেক ভালো থাকতে পারি, কিন্তু বাসায় আসলে কিন্তু আসলে আমাদের আসল চেহারাটা কিন্তু প্রকাশ পায় যে আমি আসলে কিরকম। কিন্তু আমার বাসার প্র্যাকটিসটা রিভার্স যদি করে ফেলি, আমরা যদি বাসায় প্র্যাকটিসটা পজিটিভ কালচার মেনটেন করতে পারি, এটা কিন্তু বাইরে চলে যেতে পারে। এবং আমরা যদি এই পজিটিভ কালচারটা বাসায় মেনটেন করতে পারি, তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে এটাকে আমাদের লাইফে মেনটেন করাটা। এবং আমরা কিছু জিনিসকে অ্যাভয়েড করতে চাই। এই অ্যাভয়েডটা কি করতে পারি আমরা? এই অ্যাভয়েড হচ্ছে, খুব সিম্পল ভাবে জলদি বলতে চাই, আমরা যত রকম নেগেটিভ ডিসকাশন রয়েছে এই নেতিবাচক ডিসকাশনটাকে আমরা অ্যাভয়েড করতে চাই। কারণ এই নেতিবাচক কথাই আসলে আমাদের কি করে ফেলে, আমাদের কথার যে শক্তিটা, এই পাওয়ারটাকে আস্তে আস্তে আমাদেরকে ডাইলিউটেড করে দেয়। একজন মানুষ যে সব সময় দেখবেন নেতিবাচক কথা বলছে, একজন মানুষ যখন কন্টিনিউয়াস সমালোচনা করে, তখন যেটা হয়, তখন আসলে তার কথাটার শক্তিটা কিন্তু কমে যায়, ওজনটা কিন্তু কমে যায়। দেখবেন যিনি সবসময় সমালোচনা করে তিনি কিন্তু অন্যকে কখনো প্রভাবিত করতে পারে না। তো আমরা যদি অন্যকে প্রভাবিত করতে চাই, তাহলে এটা তখনই সহজ হবে যখন আমরা নিজেরা কি করতে পারবো, আমরা নিজেরা সেটাকে আহ আহ অনুসরণ করে এবং নিজেরা যদি এই নেতিবাচক বিষয়টা থেকে বেরিয়ে আসতে পারি, তখনই বিষয়টা সহজ হতে আমাদের শুরু করবে। এবং আমরা অনেক সময় দেখবেন একটা বিষয় যে আমরা পার্সোনালিটি আমাদের অনেক হালকা হয়ে যায়, পার্সোনালিটি অনেক হালকা হয়ে যায়। দেখবেন কিছু মানুষ আছে, হিউমার হচ্ছে ডিফারেন্ট জিনিস। হিউমার ইজ এ ভেরি গুড থিং। যার ভেতরে হিউমার রয়েছে তিনি কি করতে পারেন, তিনি কিন্তু সব সময় মানে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু, বা সবাই সে ধরনের মানুষের সাথে কথা বলতে পছন্দ করেন। কিন্তু অনেক সময় অতিরিক্ত যেখানেই যান সেখানেই হচ্ছেন তিনি কি করছেন, সেখানেই তিনি হাসি তামাশা করছেন, সব সময় একটা মানে রসাত্মক ভাব নিয়ে আসার চেষ্টা করেন জোর করে। তার সে পার্সোনালিটি কিন্তু একটু হলেও হালকা হয়ে যায়। এবং অনেকে আছেন দেখবেন যে কথা বলছেন একটু গুল মারেন বা চাপা মারেন, সঠিক বলতে গেলে যে সহজভাবে বলা যায়। এই বিষয়গুলো থেকেও আসলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে ইতিবাচকতা তখনই সম্ভব হবে, এই ফ্যামিলি কালচারটা তখনই আমরা মেনটেন করতে পারবো যখন পারিবারিকভাবে আমরা অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউডটাকে আমরা ডেভেলপ করতে পারবো। এই গ্র্যাটিফিকেশন ছোটবেলায় থেকে যদি আমাদের সন্তানদের মাঝখানে তৈরি করে ফেলতে পারি যে সব কিছুতেই
তারা কি স্যাটিসফ্যাকশন রয়েছে, সবকিছুতেই তাদের ভেতরে একটা শুকরিয়ার প্রকাশ রয়েছে, থ্যাঙ্কস, তারা যাই আছে সেটাতেই যখন তারা কি করতে পারছে, শুকরগুজার হতে পারছে, এই মানসিকতাটা, এই অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড কালচারটা ডেভেলপটা অনেক কিছুকে সহজ করে দিতে পারে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটি হচ্ছে আমরা নিয়মিত যদি মেডিটেশন করতে পারি, মেডিটেশন চর্চা করতে পারি, কারণ মেডিটেশন হচ্ছে আমাদের অ্যাটিটিউডকে পরিবর্তন করার জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে সহজ একটি সহায়ক। অর্থাৎ আমার যে অভ্যাসকে আমি পরিবর্তন করতে পারছি না, এই অভ্যাসকে খুব সহজেই আমরা পরিবর্তিত করতে পারি আমরা মেডিটেশন চর্চার মাধ্যমে। তো আমাদের যাদেরই সুযোগ আছে আমরা মেডিটেশন কোর্সটি আমরা করে ফেলতে পারি। তো সবশেষে আবারও আপনাদেরকে আহ্বান জানাবো যে আমরা এই কথার শক্তিটাকে যেন আমরা উপলব্ধি করতে পারি এবং কথার শক্তিটাকে ব্যবহার করে আমাদের যা চাই আমরা সেই পাওয়ার দিকে যেন আমরা যেতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।